আমরা চলতড়িৎ বিষয়ক 12তম ক্লাস করব। আগের দিন আমরা আলোচনা করেছি চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। আজকে আমরা আলোচনা করব তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া। অর্থাৎ এর আগের দিন আমরা দেখেছি যে কোনো তড়িৎ পরিবাহী তারের চারিদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা ঘূর্ণনক্ষম চুম্বক শলাকা রাখা হয় তাহলে একটা নির্দিষ্ট অভিমুখ বরাবর, বিশেষ করে আলোচনা করা হয়েছিল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারে, ওই চুম্বক শলাকার উপর বল প্রযুক্ত হয়, ফলে চুম্বক শলাকাটি বিক্ষেপিত হয়। নিউটনের তৃতীয় সূত্র হতে আমরা জানতে পারি যদি চুম্বক শলাকার ওপর ক্রিয়া বলের সৃষ্টি হয়, তেমনি প্রতিক্রিয়া বল স্বরূপ ওই তড়িৎ পরিবাহী তারের ওপর একটা সমান ও বিপরীতমুখী বল প্রযুক্ত হবে। যদি তড়িৎ পরিবাহী তারটি ঘুরতে পারে বা ঘূর্ণনক্ষম হয়, তাহলে তড়িৎ পরিবাহী তারটি একটি নির্দিষ্ট অভিমুখ বরাবর ঘুরতে থাকবে, যেটা আমরা দেখব ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে ঘুরতে থাকবে, বা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে তড়িৎ পরিবাহী তার বিক্ষেপিত হবে। একেই আমরা তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া বলতে পারি। অর্থাৎ আমরা যদি ভাষায় দেখি, ওরস্টেডের যে পরীক্ষা থেকে আমরা বুঝেছি যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তারের চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো চুম্বক শলাকা আনলে ওই চুম্বক শলাকার উপর একটি বল ক্রিয়া করে, এর ফলে চুম্বক শলাকাটি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী বিক্ষেপিত হয়। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে চুম্বক মেরু বা চুম্বক শলাকা ওই তড়িৎবাহী তারের উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এর ফলে পরিবাহী তারটি ঘূর্ণনক্ষম হলে তড়িৎবাহী তারটি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট অভিমুখে ঘুরতে থাকে। একেই আমরা তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া বলতে পারি। এবার আমরা দেখে নেব ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কি? বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বা আমরা বুড়ো আঙুল বলতে পারি, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তবে বুড়ো আঙুল প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা আবার বলছি, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল এবং তর্জনী ও মধ্যমাকে যদি আমরা সমকোণে রেখে প্রসারিত করি, যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল
তড়িৎ পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। ঠিক আমরা এইভাবে যদি বলি যে তর্জনী, যেটা চুম্বক ক্ষেত্র N2S এর দিকে থাকে, চুম্বক ক্ষেত্র দিক নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহী যে তার বিক্ষেপণের অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ যদি আমরা বাম হাতটা দেখাই, তাহলে বাম হাতের যে তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে এবং বুড়ো আঙুল তড়িৎ পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করবে। এরপর আমরা দেখব বাল্যচক্র, অর্থাৎ তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের যে ঘটনা, সেই ঘটনা আমরা পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করব। অর্থাৎ বাল্যের চক্রের গঠন। বাল্যের চক্রের ক্ষেত্রে আমরা একটা কাঠের পাটাতন নিতে পারি। কাটাতনের মাঝখানে একটা ছোট গর্ত করে তাতে কিছু পারদ রাখা হয় এবং এই পারদের চারিদিকে একটা ইউ আকৃতি বা অশ্বক্ষুর আকৃতির চুম্বক রাখা হয়। চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু চুম্বক ক্ষেত্রের অভিমুখ সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে থাকে এবং এখানে একটা তামার পরিবাহী বা তামার একটা দণ্ড এবং এটাও তামার এবং এটাও তামা, তার সঙ্গে একটা তামার চাকতি যুক্ত থাকে। অবশ্যই তড়িৎ পরিবাহী তামার চাকতি যুক্ত থাকে এবং তার চাকতির বা চক্রের একটা দাঁত এই পারদকে স্পর্শ করা থাকে। এবার এখানে একটা স্ক্রু আছে S1 স্ক্রুকের সঙ্গে সাধারণত এটা সংযুক্ত থাকে। এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত S2 ক্রুসের সঙ্গে পাটাতনের তলা দিয়ে পারদের স্পর্শ করা থাকে। তাহলে বর্তনীটা কমপ্লিট হলো। পজিটিভ মেরু থেকে S1 স্ক্রু থেকে পরিবাহী তামার দণ্ড এখান দিয়ে তড়িৎ প্রবাহ হয়ে চক্রের মধ্য দিয়ে পারদের মধ্য দিয়ে এসে S2 ব্যাটারির নেগেটিভ। তাহলে বর্তনী কমপ্লিট। তাহলে দেখা যাচ্ছে যদি ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ হয় তাহলে চক্রের মধ্যে উপর থেকে নিচে তড়িৎ প্রবাহ হয় এবং চুম্বক ক্ষেত্রে N2S। তাহলে চক্রের ঘূর্ণন কোন দিকে হচ্ছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে। অর্থাৎ আমরা যদি কার্যনীতিটা দেখি তাহলে কি দেখা যাবে, কার্যনীতি বাল্যর চক্রে তড়িৎ প্রবাহ যদি পাঠানো হয়, চক্রের মধ্যে তড়িৎ প্রবাহ উপরের থেকে নিচের দিকে হয় বা নিচের অভিমুখে হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ উপর থেকে নিচের দিকে হয়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কাঠের পাটাতন বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। অর্থাৎ কাঠের পাটাতন হচ্ছে এটা, কাঠের পাটাতন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। কাঠের পাটাতন বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় পারদ স্পর্শকারী দাঁতটির উপর বাম দিক থেকে ডান দিকে বল প্রযুক্ত হয়। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, অর্থাৎ এটা যদি বাম দিক হয়, বাম দিক থেকে ডান দিকে একটা বল প্রযুক্ত হয়, ফলে চক্রের ঘূর্ণন এই দিক বরাবর তীরচিহ্ন বরাবর হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে বল প্রযুক্ত হয়, অর্থাৎ চক্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিক্ষেপিত হয়। এর ফলে চক্রটির সঙ্গে পারদের সংযোগ কি হয়, বিচ্ছিন্ন হয়, কিন্তু গতিজাড্যের দরুন পরবর্তী দাঁত পারদকে স্পর্শ করে। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, ফলে দাঁতটি আগের অভিমুখে বিক্ষেপিত হয়। অর্থাৎ বর্তনীর মধ্যে যতক্ষণ তড়িৎ প্রবাহ হয় চক্রটি একটি নির্দিষ্ট অভিমুখে ঘুরতে থাকে। অর্থাৎ আমরা দেখে নেব যে প্রথম অবস্থায় চক্রটি বাম দিক থেকে এটা ডান দিকে বল প্রযুক্ত হওয়ার ফলে এই তীরচিহ্ন বরাবর বিক্ষেপিত হয়, ফলে পরবর্তী দাঁত আবার পারদকে এসে স্পর্শ করে গতিজাড্যের দরুন,
ফলে বর্তনীতে আবার তড়িৎ প্রবাহ হয়, ফলে এই চক্রের দাঁতটি আগের অভিমুখে বিক্ষিপ্ত হয়। এর ফলে যতক্ষণ এই বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে, চক্রটি একটি নির্দিষ্ট অভিমুখ বরাবর অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে ঘুরতে থাকে। এবার দেখে নেব আমরা কিছু পয়েন্ট। যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ স্থির রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চক্রটি ঘূর্ণন আগের বিপরীত দিকে হবে। অর্থাৎ যদি আমরা NS অর্থাৎ N to S এই অশ্বক্ষুরতি চুম্বকের যে অবস্থানটা না পাল্টে, অর্থাৎ চুম্বকের অভিমুখ যদি এই দিক বরাবর থাকে কিন্তু তড়িৎ প্রবাহ যদি উপর থেকে নিচে করা হয়, তাহলে চক্রের ঘূর্ণন কী হবে? আগের বিপরীতে হবে। অর্থাৎ ঘূর্ণন বাম থেকে ডানে হয়েছিল অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে, এবার ডান থেকে বামে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হবে। আর ঠিক একইভাবে 2 নম্বর, তড়িৎ প্রবাহের অভিমুখ স্থির রেখে চুম্বক ক্ষেত্রের অভিমুখ বিপরীত করলে চক্রটির ঘূর্ণন বিপরীত দিকে হবে। অর্থাৎ একই রকম, যদি আমরা তড়িৎ প্রবাহের অভিমুখ স্থির রাখি কিন্তু চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা চেঞ্জ করে দিলাম অর্থাৎ S to N এই দিক বরাবর, তাহলেও কিন্তু চক্রের ঘূর্ণন আগের বিপরীত দিকে হবে। অর্থাৎ আগে বাম থেকে ডান দিকে ঘুরছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখন কী হবে? ডান থেকে বামের দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে বিক্ষেপিত হবে বা চক্রটি ঘুরবে। যদি তড়িৎ প্রবাহর অভিমুখ অপরিবর্তিত রেখে আমাদের চুম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ এটা যদি N মেরু এবং এটা যদি S মেরু করা হয় এই অশ্বক্ষুরাকৃতি চুম্বকটাকে উল্টে, তাহলেও কিন্তু চক্রের ঘূর্ণন আগের বিপরীত দিকে হবে। এইবার যদি বলা হয় তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা উপর দিকে করে দিলাম এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা উল্টে দিলাম বা দুটো একসঙ্গে বিপরীত করলাম, তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দিলাম, আমরা নিচে থেকে উপরে করে দিলাম এবং আমরা চুম্বক ক্ষেত্রের অভিমুখ এইভাবে করে দিলাম। অর্থাৎ ঠিক জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে, অর্থাৎ বিপরীত করে দিলাম। যদি একসঙ্গে দুটো বিপরীত করা হয় তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ, তাহলে চক্রের ঘূর্ণন পরিবর্তন হবে না, চক্রের ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন হবে না। দুটোই যেহেতু বিপরীত করা হয়েছে বা নেগেটিভ করা হয়েছে আমরা ধরে নিতে পারি, তাহলে নেগেটিভ টু নেগেটিভ পজিটিভ, অর্থাৎ চক্রের যে ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন হবে না। আর এই চক্রের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে চক্রের গতি, ঘূর্ণনের যে গতি সেটা বেড়ে যাবে এবং চক্রের মধ্যে কোনো যদি তড়িৎ প্রবাহ না পাঠানো হয় তাহলে কিন্তু চক্রের ঘূর্ণন হবে না। এরপর আমরা দেখে নেব যে তড়িৎ প্রবাহ সম্পর্কিত ডিসি তড়িৎ প্রবাহ এবং এসি তড়িৎ প্রবাহ। ডিসি তড়িৎ প্রবাহ ডাইরেক্ট কারেন্ট এবং এসি তড়িৎ প্রবাহ। ডিসি তড়িৎ প্রবাহটা দেখো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করা আছে টি সময়, আর এদিকে তড়িৎ প্রবাহ মাত্রা করা আছে আই দেওয়া আছে। এটা সাধারণত আমরা তড়িৎ কোষ বা ব্যাটারির যে প্রবাহ পাওয়া যায় সাধারণত সেটা ডিসি তড়িৎ প্রবাহ। দেখো সময়ের সঙ্গে এই তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ তীরচিহ্ন দেওয়া আছে এবং তার মান কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, তাহলে সেই প্রবাহটাকে আমরা ডিসি প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ বলতে পারি। অর্থাৎ যে প্রবাহ সময়ের সঙ্গে তার মানের অভিমুখ পরিবর্তন হয় না তাকে সমপ্রবাহ বলে। আর পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ কি? দেখো এখানে সময় টি আর এদিকে প্রবাহ মাত্রা আই দিয়েছি, দেখো তার মানের পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে, আবার অভিমুখেরও পরিবর্তন হচ্ছে। এরকম যদি প্রবাহ হয় তাহলে সেই প্রবাহটাকে বলা হয় এসি প্রবাহ। অর্থাৎ এসি প্রবাহ হচ্ছে যে তড়িৎ প্রবাহ সময়ের সঙ্গে তার মান ও অভিমুখ পরিবর্তন হয় তাকে এসি প্রবাহ বলা হয়। এটা বলার কারণ আমাদের এটাই যে বাল্যচক্রের যে ঘূর্ণন পরিবর্তী প্রবাহ বা এসিতে বাল্যচক্রের ঘূর্ণন হয় না কেন? তার কারণ হচ্ছে আমরা জানি চুম্বক ক্ষেত্রে বাল্যচক্রের ঘূর্ণন প্রবাহ মাত্রার অভিমুখের উপরে নির্ভর করে। অর্থাৎ বর্তনীতে যদি এসি তড়িৎ প্রবাহ পাঠালে বাল্যচক্রে
তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, ফলে চক্রের ওপর ক্রিয়ারত বলের যে অভিমুখ প্রতি মুহূর্তে বদলে যায় বা প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, এর ফলে চক্রটি ঘুরবে না। অর্থাৎ আমরা এখানে যদি এসি তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে এসি তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যদি সময়ের সঙ্গে প্রবাহমাত্রার অভিমুখ পরিবর্তন হয়, তার ফলে চক্রটির ক্ষেত্রে যেহেতু তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে বদলে যায়, ফলে চক্রটির ঘূর্ণন কখনোই সম্ভব নয়। সেই কারণে বাল্যচক্রে আমরা যদি পরীক্ষা করি, তাহলে অবশ্যই ডিসি বা সমপ্রবাহে করতে হবে। এরপর আমরা দেখে নেব যে বাল্যচক্রকে আমরা একটা সিম্পল মোটর হিসাবে তুলে ধরতে পারি। অর্থাৎ আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক পাখা থাকে সেটা হচ্ছে জটিল মোটর, কিন্তু বাল্যচক্র হচ্ছে সরল মোটর। আর সরল মোটরের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে মোটরের ক্ষেত্রে অবশ্যই তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যেটা আমরা বৈদ্যুতিক মোটরে দেখতে পাই। তড়িৎ শক্তি দিলেই যান্ত্রিক শক্তি আমরা পাই। অর্থাৎ বাল্যচক্রকে একটা সরল মোটর বলতে পারি, যেখানে তড়িৎ শক্তি দিলে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী অংশে দেখব।